প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সরকার গঠন ও দেশের প্রধানমন্ত্রী হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা জানান সৌদি রাষ্ট্রদূত। সৌদি যুবরাজের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তাও পৌঁছে দেন তিনি। সাক্ষাতে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আর্থসামাজিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও সৌদি রাষ্ট্রদূত। এর আগে সকাল ৯টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অফিস করতে আসেন তারেক রহমান। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী ইউসুফ আলী, যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের কর্মযজ্ঞের আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। তাবাসসুম, আপনি জানেন যে সকাল থেকে বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে যার যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে তিনি বেশ কয়েকটি বৈঠকে মিলিত হয়েছেন। শুরুতে তিনি সৌদি আরবের যে রাষ্ট্রদূত তার সঙ্গে তিনি এসেছিলেন তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। সেখানে তিনি সৌদি আরবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য বেশ কিছু বিষয়ে আলোচনা করেছেন এবং জনশক্তি রপ্তানির ক্ষেত্রে এসব বিষয় নিয়েও আলোচনা হয়েছে। এরপরে তিনি বৈঠক করেছেন পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র উপদেষ্টা এসেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। সেই বৈঠকে সৌদি আরব সহ বিশ্বের যে অন্যান্য দেশগুলো রয়েছে সেই দেশগুলোর সাথে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে তাগিদ দিয়েছেন। এরপর আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে যে বিমানবন্দরে যে তৃতীয় টার্মিনাল রয়েছে সেই টার্মিনাল আসলে অবস্থাটা কি সেটি জানার জন্য। অনেকে হয়তো ধারণা করছিল যে থার্ড টার্মিনাল কবে উদ্বোধন করা হবে, আসলে বিষয়টি তেমন নয়। মানে ফ্যাসিস্টদের রেখে যাওয়া যে অবস্থাটা সেই বিষয়টা আজকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের সদস্যরা অবগত হয়েছেন এবং এটি দ্রুত চালু করার বিষয়ে কী উদ্যোগ নেওয়া যায় সে বিষয়ে কথা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলছেন যত দ্রুত এটি চালু করা, তিনি যেটি বলেছেন যে অর্থাৎ বিশ্বের অন্যান্য দেশগুলোর সাথে যে সম্পর্ক উন্নয়ন করা যায় সেটি করা যায় এবং বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম মৃতা কথা বলেছেন কিছুক্ষণ আগে। তিনি বলেছেন যে সবার মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান তাগিদ দিয়েছেন যত দ্রুত সম্ভব তৃতীয় টার্মিনাল যাতে চালু করা যায় এবং এটি কী অবস্থায় রয়েছে সেই বিষয়ে তিনি বিস্তারিত জানতে চেয়েছেন। যেসব সমস্যাগুলো রয়েছে সেসব সমস্যার সমাধান করে যাতে দ্রুত বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা যায় সেটির বিষয়ে তিনি তাগিদ দিয়েছেন এবং এ বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছেন। এরপরে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন করার জন্য একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং বিভিন্ন মন্ত্রীরা এখানে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। এর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সহ এখানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস এবং নজরুল ইসলাম খান এই বৈঠকে অংশগ্রহণ করেছেন। এই বৈঠক শেষে আসলে জানা যাবে যে বৈঠক প্রায় শেষ পর্যায়ে, বৈঠক শেষে আসলে জানা যাবে যে কোন কোন বিষয় নিয়ে কথা হয়েছে। তাবাসসুম, এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সবশেষ তথ্য। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয়ের সামনে থেকে মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের কর্মযজ্ঞের সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী ইউসুফ আলী। বগুড়া ৬ এবং শেরপুর ৩ আসনের উপনির্বাচন আগামী ১৪ এপ্রিলের আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ ও ঢাকা ১৭ আসনে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে ১৬ ফেব্রুয়ারি তারেক রহমান নির্বাচনী এলাকা ১৯০ ঢাকা ১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা জানিয়ে কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। ফলে একই তারিখ থেকে বগুড়া ৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়। এছাড়া গত ৩ ফেব্রুয়ারি রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুর ৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। বৌদ্ধ প্রার্থী মারা যাওয়ায় আরপিও অনুযায়ী ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত করে ইসি। ঢাকা ১৩ আসনে প্রতিপক্ষ দ্বারা আক্রমণের সহিংস ঘটনায় আহত বিএনপির নেতাকর্মীদের বিচার পেতে আইনিভাবে পদক্ষেপ নেওয়া হবে, একই সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৩ আসনের সহিংস ঘটনায় আহতদের চিকিৎসা পরিস্থিতি পর্যালোচনা ও সহমর্মিতা জানিয়ে পরিদর্শন শেষে তিনি কথা জানান। যে কোনো অরাজকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শিক্ষা প্রতিমন্ত্রী। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট।
জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৩ আসনে প্রতিপক্ষের আক্রমণের শিকার আহত বিএনপি নেতাকর্মীদের সহমর্মিতা জানাতে রাজধানীর একটি হাসপাতালে আসেন শিক্ষা প্রতিমন্ত্রী। এবং আমার এ সময় আহতদের স্বজনরা ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবি জানান। আমার বাবা নির্বাচনী রাতে সহিংসতায় আহত হন। তার ব্রেনে হ্যামারেজ হয়। এখনও তিনি আইসিইউতে ভেন্টিলেশনে আছেন, যাদের কারণে উনি আহত হয়েছে। যেভাবে আহত হয়েছে, আমি আসলে রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের প্রধানমন্ত্রীর কাছে, আমাদের অভিভাবকদের কাছে, মিডিয়ার কাছে আমি বিচার চাচ্ছি। আর এই ঘটনায় হুকুমদাতা সহ সহিংস ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন ববি হাজ্জাজ। এখানে যত আহত আমাদের কর্মী আছেন, যাদের হাড্ডি ভাঙা হয়েছে বা যা কিছু ভাঙা হয়েছে, এই যে হায়দার আলী সাহেবের পরিবার, হায়দার আলী সাহেব মৃত্যুর সাথে লড়াই করছেন, এই প্রত্যেকটা জিনিসের এখন আমরা আইনি মামলায় যাব। সংসদ সদস্যরা কোনো দল বা ব্যক্তির নয়, তারা জনগণের। উল্লেখ করে চাঁদাবাদ সহ সব অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দেন তিনি। বিএনপির মন্ত্রী না আমি, বিএনপির এমপি না আমি জনগণের এমপি। আমরা সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছি, আমরা এলাকাবাসীদেরকে অন্তর্ভুক্ত করছি, আমরা পুলিশের টহল সবকিছু বাড়াচ্ছি ও সকল অপরাধ মুক্ত করা হবে বলেও জানান শিক্ষা প্রতিমন্ত্রী জনাব এহসানুল হক মিলন এমপি। আমরা দুজন মিলে একটা জায়গায় সিদ্ধান্ত নিয়েছি যে কারিকুলামের আমব্রেলা পুরো বাংলাদেশে সিমিলার হইতে হবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। জুলাই আন্দোলনে কারফিউ জারি এবং ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তা সহ ৫ অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ। পরবর্তী সাক্ষ্য ৩ মার্চ। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারিক প্যানেলে মামলাটি সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। গত ১০ ফেব্রুয়ারি এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হয়। এদিকে রাজধানী মিরপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ পলাতক ৬ আসামিকে আত্মসমর্পণের পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ৮ মার্চ দিন ধার্য করা হয়েছে। রাজধানীর উত্তরায় চেতনানাশক মেশানো পানি খেয়ে আয়শা আক্তার নামে এক গৃহকর্ত্রীর মৃত্যুর ঘটনায় গৃহকর্মী বিলকিস সহ ২ জনকে গ্রেফতার করেছে পিবিআই। সকালে পিবিআই ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান জানান, ঘটনার ২ দিন আগে গৃহকর্মী হিসেবে নিয়োগ পান বিলকিস। পূর্ব পরিকল্পনা অনুযায়ী পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাওয়ানো হয় ভুক্তভোগী আয়শা আক্তার ও তার স্বামী আনোয়ার হোসেনকে। পরে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় গৃহকর্মী। এ ঘটনায় ভুক্তভোগী আয়শা আক্তারের ছোট ছেলে বাদী হয়ে মামলা করেন উত্তরা পশ্চিম থানায়। পরে পিবিআই ময়মনসিংহ, জামালপুর ও গাজীপুরে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করেছে। একজন গৃহকর্মী, আরেকজন জুয়েলারি দোকানের মালিক। মেলান্দহার তথ্যের ভিত্তিতে আমরা গাজীপুরে তার বাসা উদ্ঘাটন করতে সক্ষম হই। সেখানে আমরা বাসা থেকে তাকে গ্রেপ্তার করি এবং বিলকিস সে স্বীকার করে যে স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে সে মিথ্যা তথ্য দিয়েছিল নাম, এবং সে এই ঘটনা সংঘটিত করেছে। দর্শক, ঈদে কেনাকাটার খবর জানাতে এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, রংপুরে ঈদের বাজার কেমন জমে উঠেছে আমাদের জানাবেন। তাবাসসুম, ঈদের বাজারের কেনাবেচার খবর যদি আপনাকে জানাই যে আসলে যেহেতু সবে মাত্র ৪ রমজান চলে যাচ্ছে এবং ঈদ যেহেতু অনেক দেরিতে হবে, আরও যেহেতু বেশ কিছু রমজানের পরে কেনাবেচা সেটি জমতে পারে। তবে এখন যে কাপড়ের মার্কেটে রয়েছে সেটি রংপুর নগরীর সালেক মার্কেটে। সেখানে যদি আপনাকে একটু দৃশ্যটা দেখাই যে ঈদের সময় যেভাবে মানে কেনাবেচাগুলো জমে ওঠার কথা ছিল সেটি কিন্তু এখন পর্যন্ত সেটি সেভাবে জমে ওঠেনি এবং সেখানে বলা যায় যে এক ধরনের অলস সময় কিন্তু পার করছে যারা ব্যবসায়ীরা রয়েছেন, কাপড়ের ব্যবসায়ীরা, এবং বিশেষ করে যারা কেনাকাটা করতে এসেছেন আমরা তাদের দু একজনের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং তারা যেটি বলছেন যে গত বছরের ঈদের তুলনায় এবারে কাপড়ের কিছুটা চড়া দামের কথাও কিন্তু তারা বলছেন। এবং আমরা একটু কথা বলতে চাই যে এখানে একজন বিক্রেতার সাথে যে আসলে এবারে কেমন কাপড়ের দাম কেমন এবং মানে কি ধরনের মানুষজন যেহেতু কেনাবেচা তো এখনো শুরু হয়নি, কেমন অবস্থা আছে? এখন মোটামুটি বাজার আছে, আর কাপড় অনেক ভালো ভালো ডিজাইন আসছে। আমরা আমন্ত্রণ করব কাস্টমারদেরকে বাজারে আসুক। আর দাম তুলনামূলকভাবে সেভাবে বাড়ানো হয়নি, প্রত্যেক বছর যেভাবে দাম থাকে ওই হিসেবেই দাম আছে। অনেকে বলতে পারে প্রথমত দেখে একটু দাম বেশি চাওয়া হচ্ছে, যেহেতু বেচা কেনাটা কেমন শুরু হয়েছে আপনাদের? বেচা কেনা হালকা এখন বর্তমান, এখনো সেইভাবে স্টার্ট হয়নি। আশা করতেছি যে ৫ রমজানের পর থেকে বা ৭ রমজানের পর থেকে আরো ভালো হবে ইনশাল্লাহ।
জি, যেমনটা শুনছিলেন যে যে বিক্রেতারা রয়েছেন তিনি কিন্তু যেটি বলছেন যে হয়তো বা আর ৫-৭ রমজান গেলে তাদের যে কাঙ্ক্ষিত বিক্রি সেটি হবে এবং এখানে যারা রয়েছে যারা কেনাকাটা করতে এসেছেন আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই যে কেমন এবারের যে ঈদের কেনাবেচা নিয়ে তারা আসলে যারা অনেকে খরিদ করতে এসেছেন আমরা একটু কথা বলতে চাই। আমরা লাইভে যুক্ত রয়েছি। এবারে কাপড় কেমন দেখলেন এবং দাম কেমন একটু যদি বলতেন। দাম মোটামুটি অনেক ভালোই আছে, মোটামুটি কাপড়ও আলহামদুলিল্লাহ ভালোই পেলাম, নিতেছি ইনশাল্লাহ। জি, কেমন বেচা বিক্রি কেমন শুরু হয়েছে এবং এবারের কাপড়ের দাম তো যারা বিক্রেতা মানে ক্রেতা রয়েছে তারা কিন্তু বলছে যে অনেকটাই বেশি। বেচা কেনাটা কেমন হচ্ছে আপনাদের? বেচে কিনা হালকা, অনেক হালকা, একদম অনেক হালকা বেচে কিনা। আর এইরকম কাস্টমারও এখন নাই আমাদের। 10 রমজানের পর হইতে পারে, আবার নাও হইতে পারে, তাই না? আর কাপড়ের দামটা আসলে আগের মতোই আছে, এইরকমভাবে কাপড়ের দাম বাড়ে নেই। ঠিক আছে ভাই। জি, যেমনটা শুনছিলেন যে যারা বিক্রেতা রয়েছে তারা যেটি বলছেন যে বিগত যে ঈদগুলোর যেভাবে কাপড়ের দাম থাকবার কথা ছিল সেভাবেই রয়েছে, তবে ক্রেতারা যারা রয়েছেন এখন যেহেতু রমজান সবেমাত্র 4টি রমজান যাচ্ছে এ কারণে তারা যে ঘুরে ঘুরে কিন্তু দোকানগুলোতে দেখছেন যে তাদের পছন্দের যে কাপড় চোপড় সেটি কেনার তারাও কিন্তু অপেক্ষা করছেন এবং ঘুরে ঘুরে দেখছেন যে তাদের পছন্দ হলে তারা কিন্তু কিনে নিয়ে ঘরে ফিরছেন এবং বিক্রেতারা বলছেন যে হয়তো বা আর 5-7 রমজান গেলে তাদের যে কাঙ্ক্ষিত বিক্রি মার্কেটে যে ভিড় বাড়বে বা জমবে কেনাবেচা সেটি কিন্তু তারা যেটি বলছেন যে 5-7 রমজান গেলে পারে তাদের যে বেচা বিক্রি সেটি বাড়বে। তবে বলা যায় যে রংপুর নগরীর যে কয়টি শপিং মল রয়েছে সেখানে আমরা দেখেছি যে এবারে নানা ধরনের বাহারি কাপড়ও কিন্তু আসলে তারা সংরক্ষণ করেছেন ঈদের মার্কেটকে ঘিরে। তবে যে ঈদের কেনাবেচা সেটি হয়তো বা আর কিছুদিন গেলে 5-7 রমজানের পর থেকে যে বেচা কেনার যে জমজমাট যে একটা মার্কেটের পরিণতি সেটি কিন্তু হবে এমনটাই বলছেন এবং বিক্রেতারাও কিন্তু তারাও আশায় রয়েছেন যে তাদের কাঙ্ক্ষিত যে কাপড় চোপড় ক্রয় করে তারা তাদের পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে ঈদুল ফিতর উদযাপন করবেন সেই অপেক্ষায় কিন্তু তারাও রয়েছেন। এই ছিল আমার কাছে রংপুর থেকে ঈদের কেনাবেচা নিয়ে সর্বশেষ। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে ঈদ বাজারের সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। দর্শক, এই মুহূর্তে মার্কেটে আছেন সহকর্মী সাদিয়া মৌ, যুক্ত হচ্ছে তার সাথে। মৌ, কেমন জমতে শুরু করেছে ঈদের কেনাকাটা, বিক্রেতাদের আশা কি আমাদের জানাবেন। ধন্যবাদ তাবাসুম। যেমনটি জানতে চাচ্ছিলেন যে ঈদের কেনাকাটা আমি কেমন দেখছি, আমি বর্তমানে এখন আছি রামপুরা মোল্লা টাওয়ারে, কিন্তু এখানে এখন পর্যন্ত ভিড় একটু কম দেখছি। আপনারা অবশ্যই জানেন যে রোজার মধ্যেই প্রথম সপ্তাহ থেকে কি ঈদের কেনাকাটা শুরু হয়ে যায়, কিন্তু এবার যে নির্বাচনী অবস্থা ছিল এবং সার্বিক পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত ভিড় আমরা এই মুহূর্তে যেখানে আছি এখানে কম দেখতে পাচ্ছি। তবে বিক্রেতারা বলছেন বেলা বাড়ার সাথে সাথেই এই ক্রেতার সমাগম আরও বাড়বে এবং আমরা একটি বিক্রেতার সাথে কথা বলে জানতে চাচ্ছিলাম যে এখানে আসলে রমজানের প্রথম সপ্তাহ থেকে যে ভিড়, এই ভিড়টা আসলে প্রতি ঈদেই কি এরকম থাকে নাকি হচ্ছে বেলা বাড়ার সাথে সাথে বাড়ে বা কমে, এই ব্যাপারে আমরা একটু বিক্রেতার সাথে কথা বলবো যে তার আসলে মনটা কেমন যাচ্ছে, এখানে উনি আসলে কি আশা করছেন যে আসন্ন যে রোজা এই রোজাতে চলছে তার বিক্রয় কেমন চলছে এবং তার প্রত্যাশাটা কি যে ঈদের রমজানের যত দিন পার হবে তার বিক্রি আরও বাড়বে কিনা, এই ব্যাপারে তার সাথে একটু কথা বলছি। আপনি কি মনে করছেন যে আপনার বেলা বাড়ার সাথে সাথে বা রমজানের দিন যত সামনে যাবে বিক্রি আপনার আরও বেশি হবে কিনা এবং প্রত্যাশা কি? প্রত্যাশা হয়েছে রমজানের শুরুতে একটু বেচাকিনি কম হয়, মনে করেন 1 রমজান থেকে 5 রমজান পর্যন্ত বেচাকিনি কম হয়, 10 রমজানের পরে একটু আমাদের বেচাকিনি বাড়ে। আর এখন একটু দেশের পরিস্থিতি একটু খারাপ, তো একটু গতবার আছে এবার একটু কমই মনে হয় বেচাকিনি এই সময়টায়। যেমনটি শুনতে পাচ্ছিলেন তাবাসুম যে উনি বলছেন যে বেচাকেনা অন্য বছরের থেকে কিছুটা কম, তবে আমরা যেটা মনে করছি যে যেহেতু রমজানের যে ক্লান্তিটা আছে ওই ক্লান্তিটা কাটিয়ে তারা ইফতারের পর অর্থাৎ সন্ধ্যার পরে এখানে কিন্তু সমাগমটা বেশি বাড়ে এবং আমরা এখানে এসেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে 3 পিস এবং হচ্ছে জুয়েলারি যেই দোকানগুলো রয়েছে তুলনামূলকভাবে এখানে ভিড় কম থাকলেও তারা সকলেই বলছে যে সন্ধ্যার পর কিন্তু এখানে বাড়বে। আমরা একটু কথা বলছি, এখানে আমরা চলে এসেছি মহিলাদের একটি দোকানে এসেছি, এখানে আমরা কথা বলে জানতে চাচ্ছিলাম এবার ভিড় আসলে কেমন দেখছেন এবং কি আশা করছেন যে ভিড়টা কোন রোজা থেকে ভিড় বাড়া শুরু করে, কত রোজার পর থেকে? এখন আসলে ওইরকম ভিড় নাই, ভিড়টা হবে 15 রোজার পর থেকে।
এখন আসলে কাস্টমারের চাপটা একটু কম, যখন কাস্টমাররা স্যালারি পাবে তখন আসলে বেচাকেনার চাপটা বাড়বে। ধন্যবাদ। আসলে উনি যে কথাটি বলছিলেন তাবাসসুম, যে এটা আসলে বড় একটি পয়েন্ট, যেটা বলছিলেন যে ঈদের বোনাস এবং বোনাস পাওয়ার পর থেকে, অর্থাৎ রমজানের 15 রোজার পর থেকে তাদের ভিড় বেশি বাড়বে। কারণ এখানে মধ্য আয়ের যে মানুষগুলো রয়েছে, অর্থাৎ স্বল্প আয়ের যে মানুষ রয়েছে, তাদের বাজেটটা কিন্তু আসে ঈদের যে মাসিক বেতনটা আছে এবং বোনাস পাওয়ার পর থেকে কিন্তু তাদের পরিবারের জন্য এবং তাদের নিজেদের জন্য তাদের যে বাজেটটা থাকে, এই বাজেট সহকারে তারা চলে আসেন রমজানের 15 রোজা থেকে ঈদের কেনাকাটা করতে। এবং এখন যারা আমরা দেখতে পাচ্ছি, আমাদের ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাচ্ছি, এখন যারা আসা শুরু করেছেন তারা কিন্তু কেনাকাটার উদ্দেশ্যেই নয়, তারা কিন্তু দেখতে এসেছেন আসলে কি কি ট্রেন্ড এখন শুরু হচ্ছে। এবার পাকিস্তানি ড্রেস এবং হচ্ছে ভারতীয় থ্রি পিসগুলো কোনগুলো বাজারে এসেছে এগুলো দেখার জন্য তারা আসছেন। তবে কেনাকাটার যে ফ্লোটা, এইটা কিন্তু আমরা কথা বলে বিক্রেতার সাথে বলছি যে রমজানের 15 থেকে এটা বাড়বে। বর্তমানে সবাই হচ্ছে দেখছেন কি কি এসেছেন এবং ট্রেন্ড কি কি এসেছে এবং কি কি কালার আছে। এবং তবে অনেকেই ক্রেতারা কিন্তু বলছেন যে প্রথম থেকে কেনাকাটা তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। আবার অনেকেই বলছেন যে পোশাকগুলো আসে ট্রেন্ডের, এই ট্রেন্ডের ড্রেসগুলো কিন্তু আসে রোজার পর থেকে। এর জন্যই হয়তো বা এইখানে আমি এখন যেখানে আছি মোল্লা টাওয়ারে, এখানে এখন আমরা ভিড়টা কম দেখছি এবং আমরা যেটা দেখতে পাচ্ছি পুরুষ ক্রেতা এখানে খুবই কম দেখছি। এখন আমরা নারী ক্রেতা খুব বেশি দেখতে পাচ্ছি। এবং তারা যেটা বলছে যে এবার ঈদে তারা এখনও অপেক্ষা করছে আসলে কোন ট্রেন্ডটা আসবে এবং কোন থ্রি পিস বা কোন সালোয়ার কামিজ কোনটা তারা পরবে, তারা এই ঈদের নিজের কোন রঙে রাঙাবে, সব কিছু মিলে তারা আসবেন। রমজানের 15 রোজার পর থেকে ভিড় বাড়বে, ঠিক এমনটাই আশঙ্কা করছি আমরা। এই মোল্লা টাওয়ার থেকে এই পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। তাবাসসুম। বউ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী মোল্লা টাওয়ার মার্কেট থেকে ঈদের কেনাকাটার সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী সাদিয়া মৌ।